হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। ওকে। তো এই যে যে আমি স্কেচটা করলাম, এই স্কেচটা কোথায় করছি? নিচে করছি, তাই না? নিচে স্কেচটা করছি। এখন সিমিলার যদি আমাকে এই উপরের প্লেনে আবার ড্রয়িং করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আগে স্কেচ অন করতে হবে। অন করার পর যদি মনে হয় যে শুধুমাত্র এই লাইনটা আর এই লাইনটা সেম টু সেম হবে, আমরা তাহলে কি করব? কনভার্ট করে দেব। সিলেক্ট করছি, দুটো লাইনকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরেই কনভার্ট। তাহলে দেখেন যে ঠিক ওই বরাবর প্লেনে ওই রকম লাইন তৈরি হয়ে গেছে। এখন সুবিধাটা কি কনভার্ট করলে? কনভার্ট করলে সুবিধা হচ্ছে, আমরা আগের যে স্কেচ মানে এটা ছিল, এটাকে যদি আমি এখন এইদিকে বাড়াই, এদিকে বড় করছি, দেখেন উপরে যে লাইনটা আছে সেই লাইনটা অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। এই লাইনটা যা ছিল তাই আছে, এই লাইনটা বড় হয়ে গেছে। বুঝতে পারছেন কি? প্রথম থেকে কিছুই না, আমি বলি। টপ প্লেন থেকে একটা দূরত্বে আমার একটা প্লেন দরকার। আমি টপ প্লেনকে আগে সিলেক্ট করলে দেন যদি আমি রেফারেন্স প্লেনে ক্লিক করি, তাহলে আমার টপ প্লেন থেকে দূরে একটা প্লেন তৈরি হচ্ছে। এখন কতটুকু দূরে হচ্ছে সেটা আমরা কিভাবে ধরব? টপ প্লেনে ক্লিক করে রেফারেন্স প্লেনে যাব, দেন প্লেনে ক্লিক করলে একটা দূরত্বে প্লেন তৈরি হচ্ছে। এই ডিস্টেন্সটা যতটুকু দরকার ততটুকু দিবেন আপনি। ওকে। দেওয়ার পর আপনি যে টপ প্লেনে কিছু একটা ছিল সেইটার সাথে যদি কনভার্ট করেন, তাহলে নতুন প্লেনে ওই জিনিসটা তৈরি হয়ে যায়। টপ প্লেনে আমার মনে করেন একটা সার্কেল ছিল, আমি টপ প্লেন থেকে উপরের প্লেনেও ওই রকম একটা সার্কেল চাচ্ছি, ওর থেকে বড়ও হবে না, ছোটও হবে না। তাহলে কি করব? ওই প্লেন ওই লাইনটাকে ক্লিক করব। আগে আগে খেয়াল করবেন কি স্কেচ অন করা আছে কিনা। কনভার্ট করতে হলে অবশ্যই আগে আপনাকে স্কেচ অন করতে হবে। কোথায় অন করবেন? যেখানে আপনার দরকার। আমার এই প্লেনে দরকার, আমি এই প্লেনে স্কেচ করতেছি। এখন প্লেন এইটাতে স্কেচ করতেছি, এটা যদি আপনি না বোঝেন তাহলে আবার প্রবলেম। এটা বোঝার জন্য আপনি এইটাকে লক্ষ্য করবেন। এই যে কোঅর্ডিনেট এক্স, হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোথায় আছে? যেহেতু এই প্লেন বরাবর আছে, তার মানে আমার স্কেচটা এখন এই প্লেনে হচ্ছে। ওকে। এবার আপনি এটাকে সিলেক্ট করার পর যদি কনভার্ট দেন, তাহলে দেখেন উপরে একটা সার্কেল তৈরি হয়েছে। মজার বিষয় হচ্ছে এই সার্কেলটাকে আপনি চাইলে বড়ও করতে পারবেন না নর্মালি, ছোটও করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই লাইন বড় হইলে ওই লাইন বড় হবে, এই লাইন ছোট হইলে ওই লাইন ছোট হবে। মানে এর সাথে ওর একটা রিলেশন শুরু হয়ে গেছে, বুঝছেন? এই রিলেশনটা এখন আপনার কাছে দেখলে মনে হচ্ছে ইকুয়াল রিলেশন, বাস্তবে এটা ইকুয়াল রিলেশন না। এটা হচ্ছে ওর সাথে কানেকশন, ও বড় হইলে আমিও বড় হব, বাট এটা কিন্তু ইকুয়াল রিলেশন না। এটা পরে যখন 3D ক্লাস করবেন ওই সময় আবার প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বোঝাবো। এখন এটা বললে হয়তো বা নাও বুঝতে পারেন। কনভার্ট করার সুবিধাটা বুঝছেন? যে নিচে যদি একটা কিছু থাকে উপরেও সেম জিনিসটাই হয়, এবং নিচেরটা পরিবর্তন হলে উপরেরটাও পরিবর্তন হয়। সো না, হবে না। আপনি কনভার্ট করলে তখন হবে, না স্যার কনভার্ট না করলে তো হবে না। আপনি যদি এখন আবার নিচে একটা স্কেচ করেন, আমি মনে করেন আগের স্কেচটাকে অন করতেছি, এটা থেকে বের হয়ে গেলাম, আগের স্কেচে একটা রেক্টেঙ্গল আঁকতেছি। এবার নতুন স্কেচে কি ওই রেক্টেঙ্গল তৈরি হয়েছে? হয় নাই। আমি যদি এটাকে অন করে আবার কনভার্ট দেই তাহলে হবে। আমি তিনটা লাইন, এই দেখেন তিনটাকে সিলেক্ট করছি না, এখন যদি কনভার্ট দিই তাহলে কনভার্ট হবে। কনভার্ট করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে স্কেচ অন করতে হবে। স্কেচ অন করা হইলে দেন আপনি সিলেক্ট করবেন ওই বরাবর কে আছে, কাকে আপনি কনভার্ট করতে চান,
ঠিক আছে? তারপরে আপনি এটা করতে পারবেন। কনভার্টের সুবিধাটা বললাম। এবার অসুবিধাটা হচ্ছে যে এই লাইনটাকে দেখেন এখন চেঞ্জ করতে পারতেছি। তাহলে আগের লাইন আর এই লাইনের মধ্যে পরিবর্তন এসে না? আসছে কি না? পরিবর্তন আসছে। তো একটু আগে যে জিনিসটা দেখালাম যে একটা বাড়লে অপরটা বাড়ে। এবার আমি এইটাকে মনে করেন এইদিকে বাড়াবো। এই লাইনটা ঠিকই বাড়লো। এই লাইনটা ঠিকই বাড়লো। কিন্তু এই লাইনটা বাড়লো না। কেন বাড়লো না? এটাই হচ্ছে বোঝার বিষয়। এইখানে একটা রিলেশন ব্রেক হয়ে গেছে। এখানে দেখেন এখনো কালো হয়ে আছে। তার মানে এই পয়েন্টটা ওর সাথে ফিক্সড। ও বাড়লে ও বাড়বে। কিন্তু এই পয়েন্টটা ব্ল্যাক থেকে একটু ব্লু হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ। সো এটা ডিফাইন থেকে এখন আন্ডার ডিফাইন পর্যায়ে চলে গেছে। আবার যদি আমি ওটাকে নিয়ে ওই বিন্দুতে রাখি, এই যে কোইন্সিডেন্ট করে দিই, তখন দেখেন আবার সে ফুললি ডিফাইন হয়েছে। এইটাকে ড্র্যাগ করলে মুভ করবে না। এটা ড্র্যাগ করলে মুভ করবে না। এটা এখন ড্র্যাগ করলে এই যে মুভ করতেছে। বলতেছেন যে আমি এই লাইন বরাবর রাখবো। রাখতে পারেন বা এই পর্যন্ত প্রয়োজন যতটুকু দরকার ততটুকু রাখবেন। রিলেশন একবার ফেল করলে সমস্যা। তো কনভার্ট এন্টিটির একটা রিলেশন যেহেতু, এই রিলেশনটা দেখতে কেমন? একটা বক্সের মতো। ঘনক আকৃতির একটা বক্সের মতো দেখতে। এই রিলেশনটা যখন ডিলেট করে দিবেন, তখন ও ওই জায়গাতেই থাকবে। এখন যদি আমার পূর্বেরটা চেঞ্জ হয়, নতুনটা চেঞ্জ হবে না। দেখেন, নতুনটা চেঞ্জ হয় নাই। মানে চেঞ্জ হয়েছে কি কারণে? এই বিন্দুটা তো কানেক্টেড এই বিন্দুর সাথে, এই কারণে চেঞ্জ হয়েছে। আমরা যদি এই বিন্দুটা, আমরা এটার সাথেও যদি আমরা ব্রেক করে দিতাম, এখানে যে লাইনটা আছে এটা ব্রেক করে দিলাম। এইবার যদি এটাকে ড্র্যাগ করি, দেখেন উপরেরটা চেঞ্জ হয় নাই। আমরা সবাই কি বুঝতেছি? আতানু ভাই, তারপরে মেহেদী হাসান চৌধুরী। একজন প্রশ্ন করলে বাকিরা এরকম মনোযোগী থাকবো এবং সেখান থেকে কোনো জিনিস শেখার থাকতে পারে। হয়তোবা আপনি আগেই জানেন, আবার নাও জানা থাকতে পারে। সো খুব মনোযোগ সহকারে থাকবো এই কারণে যে ওই প্রশ্নটা হয়তোবা আমার 3 মাস পরে করা লাগতে পারে, যেটা আরেকজন করার কারণে আমি শিখে গেছি। ঠিক আছে? লাইভে যে লাইভ ক্লাসের এইটাই হচ্ছে বড় সুবিধা। সবাই মনোযোগী থাকে বা মনের প্রশ্নগুলো, কাস্টম প্রশ্নগুলোও জিজ্ঞেস করা যায়। যার কারণে আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি। না হলে আমাদের লাইভ সাপোর্ট আছে। আপনারা সাপোর্টে যে কোনো সময় প্রবলেম হলে সাপোর্ট টাইমে নক দিতে পারেন। নক দিয়ে প্রবলেম সলিউশন পাচ্ছেন। কিন্তু লাইভ ক্লাসে কি হয়? অনেক জিনিস আছে, এমন প্রশ্ন যেটা কোনো লিমিটেড না। কাজ করতে গেলে আমি প্রবলেম ফেস করছি। ৫ জনের মধ্যে ১ জন প্রবলেম ফেস করতেছে। বাকিরা সবাই পার হয়ে গেছে। একজন বোঝে নাই। এটা স্বাভাবিক। তাকে যাতে আমরা বুঝাইতে পারি, এই কারণে লাইভ ক্লাসগুলো হয়ে থাকে। সো লাইভ ক্লাসে লাইভের মতো টপিকস উঠাইতে হবে আপনাদের। বলতে হবে যে, "ভাই আমি এই জিনিসটা বুঝি না।" বা আমাকে একটু এটা যদি একটু এক্সপ্লেইন করে দিতেন। আমি বুঝতে পারিনি। আমি জিনিসটা দেখছি বাট বুঝতে পারিনি। ফাইনালি কিন্তু আমাদের টার্গেট ওইটাই যে আপনি স্কেচ করতে পারতেছেন কিনা, ফিচার্স এপ্লাই করতে পারতেছেন কিনা, 3D মডেল তৈরি করতে পারতেছেন কিনা, অ্যাসেম্বলি করতে পারলেন কিনা, মোশন স্টাডি আছে, অ্যানিমেশন যেটা বলা হয়, টেকনিক্যাল ড্রয়িং, শীট মেটাল, ওয়েলমেন্ট, সারফেসিং, এই জিনিসগুলো পারতেছেন কিনা। এগুলো পারার জন্য যা যা আছে সেগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার সলিডওয়ার্কস কোর্সটা শেষ। আদারওয়াইজ কোর্স কিন্তু পেন্ডিং থেকে যাবে। ওকে, নেক্সট আর কেউ অন্য কোনো টপিকস বলবেন? শুরুর দিকের কোর্সে আসলে আমরা প্রশ্ন করলে আপনারা আনইজি ফিল করেন। যার কারণে আমি চাই যে আপনারা চেষ্টা করার পর কি পারতেছেন, কি পারতেছেন না সেটা আমাদেরকে বলা।
আমরা যেটা শিখাইতে চাই সেটা তো আছেই রেকর্ডিংয়ে। আরও অনেক জিনিস আছে শিখানো যায়, কিন্তু সবার কনসেন্ট্রেশন একদিকে থাকে না। সো আপনার থেকে যদি কোনো প্রশ্ন থাকে, প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো অসুবিধা ফিল করেন, আমাদেরকে বলতে হবে। হুম। সুন্দর একটা কথা বলছেন। ফুললি ডিফাইন কি জিনিস এটাই অনেকে বোঝে না। ফুললি ডিফাইন হচ্ছে ওটা পুরোপুরি একটা মেজারমেন্ট পাওয়া, পুরোপুরি একটা অবস্থান তৈরি করা। ও যেমন আপনার মাথার উপরে একটা ফ্যান আছে ধরেন, ওই ফ্যানটা ওই জায়গাটা কিন্তু ফিক্সড, ও কিন্তু ওই জায়গা থেকে নিচে চলে আসতেছে না বা উপর দিকে যাচ্ছে না, তাই না? ওর ওই উপর দিকে নিচের দিকে যাওয়া আসা এটা ডিফাইন, কিন্তু ফ্যান যে ঘুরতেছে, ফ্যান যে ঘুরতে ঘুরতে কোন পয়েন্টে থামবে এর কোনো লিমিটেশন নাই। তার মানে ওই যে যে ঘুরতেছে অ্যাক্সিস বরাবর, ওইটা লিমিটেড না। একটা কম্পিউটার, উম, মনে করেন সিপিইউর কথা যদি বলি, সিপিইউতে অনেকগুলো কম্পোনেন্ট আছে, একটার সাথে আরেকটা যদি ফিক্সড না থাকতো তাহলে সবগুলো একখানে এসে জমা হয়ে থাকতো না, বা অগোছালো হয়ে যেত না। বুঝতেছেন? এখন একটা সাপেক্ষে আরেকটা একটা নির্দিষ্ট দূরত্বে পজিশন করা আছে, একটা স্ক্রুর মাধ্যমে বা কোনো একটা ফিটিংসের মাধ্যমে। মাদারবোর্ডটা একটু উপরে, মনে করেন যে হার্ড ডিস্কটা একটু নিচে, পাওয়ার পাওয়ার সাপ্লাইটা একেবারে নিচে, এরকম একটা নির্দিষ্ট জায়গায় তাকে পজিশন করা আছে। ও ওই জায়গা থেকে মুভমেন্ট করবে না, পরিবর্তন হবে না। এইটাই হচ্ছে ফুললি ডিফাইন। এখন ওকে ফিক্সড করার জন্য আপনার যদি রিলেশন দিয়ে ওকে ফিক্সড করতে পারেন তাহলে সে ফুললি ডিফাইন হয়ে যাবে। যদি ডাইমেনশন দিয়ে ফিক্সড করতে পারেন তাহলে সে ফুললি ডিফাইন হয়ে যাবে। কোনো রেফারেন্সের সাপেক্ষে যদি ফিক্সড করতে পারেন তাহলে সে ফুললি ডিফাইন হয়ে যাবে। বা সফটওয়্যারের ফিক্স নামে একটা টুলস আছে, সেটা দিয়ে যদি করেন তাহলে সে ফুললি ডিফাইন হয়ে যাবে। এবার আসেন একটু এক্সাম্পলের দিকে যাই। আমি ফ্রন্ট প্লেনে একটা রেক্ট্যাঙ্গল আঁকবো। এটার দৈর্ঘ্য দিলাম 50, প্রস্থ দিলাম 45। ওকে, এবার দেখেন আমি এটাকে ধরে নিয়ে মুভ করাতে পারতেছি, চেঞ্জ হচ্ছে না, বাট অবস্থান চেঞ্জ হচ্ছে। সাইজের চেঞ্জ হচ্ছে না, শেপের চেঞ্জ হচ্ছে না, বাট অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে জিনিসটা আন্ডার ডিফাইন। এখন যদি আমি বলে দেই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব 50, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব 20, তাহলে একে আর ডানে বামে মুভ করানো পসিবল না। কারণ এই পয়েন্ট থেকে একে 50 মিলিমিটার দূরত্বে থাকতে হবে, কাছেও আসা যাবে না, দূরেও যাওয়া যাবে না। যখন সে এরকম একটা ইনস্ট্রাকশন পাইছে তখন পরবর্তী লাইনটাকেও সে বলতেছে তুমিও যেতে পারবা না, আমি 50, আমাকে মেনটেন করতে হবে। এও ওকে ফিক্সড করে দিল। তার মানে কি এই লাইন ডান দিকে আর যাওয়া সম্ভব না, বা 50-এর দিকেও আসা, কাছে আসা সম্ভব না। সিমিলারলি উপরের দিকে যদি চিন্তা করি, এই লাইনটা অরিজিন থেকে উপর দিকে যাওয়া পসিবল না। সো সেম, এইটাও উপর দিকে যেতে পারতেছে না। এখন এই জায়গায় যদি আমি এই লাইনটাকে ডিলেট মানে রিলেশনটাকে ডিলেট করে দেই তাহলে আবার একটু পরিবর্তন চলে আসছে। কি পরিবর্তন চলে আসছে? আমি যদি ধরে ড্র্যাগ করি তাহলে এরা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চেঞ্জ হয়ে গেল? একটা রিলেশনকে ডিলেট করলাম বিধায় আবারও সে আন্ডার ডিফাইন হয়ে গেছে। সো রিলেশনটা যদি আমি আবারও দিয়ে দিই তাহলে সে কি হবে? ফুললি ডিফাইন হবে। সো ফুললি ডিফাইন কন্ট্রোল করতে হলে আপনার ডাইমেনশন সম্পর্কে নলেজ রাখতে হবে, ডেপথ নলেজ, রিলেশন সম্পর্কে ডেপথ নলেজ জানতে হবে, রাখতে হবে। তাহলে আপনি জিনিসটাকে ফুললি ডিফাইন করতে পারবেন।
এখন আমি সেম আরেকটা রেক্টেঙ্গল আঁকলাম এইখানে, কিন্তু আমি কোনো ডাইমেনশন কিচ্ছু দেব না। আমি যা আছে তাই ধরে নিলাম, এইটাই আমার ওকে, এটাই আমার ওকে, এটাই এই জায়গায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এদেরকে সিলেক্ট করে এখানে একটা ফিক্স নামের টুল আছে। যখন আপনি এটা চাপ দিবেন তখন দেখবেন সেটা পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। সো এইখানে কি করা হয়েছে? ফিক্সড করা হয়েছে। ফিক্সড করা মানে লাইনটা বড় হবে না, ছোটও হবে না, লাইনটা এই জায়গা থেকে সরবেও না। এটাই হচ্ছে ফিক্সড রিলেশন। আপনি যদি ফিক্সড করে দিতে পারেন কোনো একটা জায়গায়, তাহলে সে ফুলি ডিফাইন দেখাবে। ঠিক আছে? এখন ফিক্সড করাটা হচ্ছে সর্বশেষ ব্যবস্থা। আমাদেরকে প্রথমে তো ট্রাই করতে হবে মেজারমেন্ট দিয়ে। কারণ ওইটার সাইজটা কি সেটা আগে সেট করা। যেমন দেখেন, আমি যদি 50টা ডিলিট করি, এ মুভ করতেছে। যদিও আন্ডার ডিফাইন, বাট এ কিন্তু মুভ করতেছে। কোন দিকে মুভ করতেছে? এই দিকে এদিকে মুভ করতেছে। মুভ করলে এ কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আপনি যখন ডিজাইন করবেন বুঝতে পারবেন আস্তে আস্তে যে আসলে কোন জিনিসটা আমার কাছে প্রায়োরিটি বেশি। আমার যদি শুধুমাত্র সাইজটাই প্রায়োরিটি হয়, অবস্থান যদি ইম্পর্টেন্ট না হয়, তাহলে যে কোনো জায়গাটায় ড্রয়িং করলেন, মেজারমেন্ট দিলেন, ওকে। আর যদি মনে হয় যে না, আমি যেহেতু এটা মেশিনিং করব, সো মেশিনিং করাইতে হলে আমার প্লেটের মধ্যে বসবে বা কোনো একটা জায়গায় সে রেফারেন্স হিসেবে কাজ করবে, তখন তো দূরত্বগুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে। দূরত্বের পাশাপাশি রিলেশনও ইম্পর্টেন্ট। যেমন আপনি বলতেছেন এই যে লাইনটা আছে, এই লাইনটা এই লাইনের উপর থাকবে, এই বিন্দুর উপর থাকবে। তাহলে দেখেন এখনো কিন্তু সে মুভ করতেছে, বাট এইটা এমন অবস্থায় আছে যেটা কিনা ওই বিন্দুটা লাইনের উপর আছে। উপর দিকেও যাওয়া পসিবল না, নিচের দিকেও যাওয়া পসিবল না, বাট ডানে বামে মুভ করতেছে। তো ডানে বামের দিক থেকেও যদি আমি ওটাকে ফিক্সড করে দিই, তাহলে ও আর কোনো দিকে মুভ করবে না। এটা হয়ে গেল ফিক্সড। তাহলে ফিক্সডের আমরা কয়টা জিনিস শিখলাম? নাম্বার 1 ডাইমেনশন দেওয়া, নাম্বার 2 রিলেশন দেওয়া, নাম্বার 3 কোনো রেফারেন্সের সাপেক্ষে মানে তার মেজারমেন্ট নেওয়া, মানে রেফারেন্স মানে দূরত্ব। 4 নম্বর হচ্ছে ফিক্সড করে দেওয়া। ওরা মূলত বুঝতে চায়, মানে সফটওয়্যার মূলত বুঝতে চায় যে অরিজিন বিন্দু থেকে ওই অবজেক্টটা কতটুকু দূরে আছে, কোথায় আছে, লোকেশনটা কি, এটা জানতে চায়। 2 নম্বর হচ্ছে আপনার সাইজটা কি, মেজারমেন্ট, ওই অবজেক্টের মেজারমেন্ট কি, ওটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা থাকলে উচ্চতা কত, রেডিয়াস থাকলে রেডিয়াস বা ডায়ামিটার কত, রিলেশনগুলো আছে কিনা, এইগুলা। হুম। ফিক্স তো যখন তখন যখন তখন করবেন না। ফিক্সড করে দেওয়া মানে হচ্ছে আপনি বিপদে পড়া, আপনার ভুল আর পসিবিলিটি খুব বেশি। আবার যদি মনে করেন যে না, আমার ড্রয়িং ঠিক আছে, আমি এখন এটাকে এই জায়গায় রাখতে চাই, চেঞ্জ হয়ে গেলে আমার সমস্যা হবে, ওই ক্ষেত্রে আপনি ফিক্স করে দিতে পারেন। আমি ফিক্সডের যদি একটা এক্সাম্পল বলি, আমি জানি না সবাই বুঝবে কিনা, তাও বলি। কপি করলাম, পেস্ট করলাম। এখন এই জিনিসটাকে আমি এখানে কপি পেস্ট করছি, ঠিক আছে? এটার সাথে কি ডাইমেনশন ছিল? এটার সাথে কোনো ডাইমেনশন নাই। সো অসতর্কতার কারণে যদি একটু চেঞ্জ হয়ে যায়, একটু যদি ভুল ভ্রান্তি হয়, তাহলে কি চেঞ্জ হয়ে গেল না? এই চেঞ্জটা যাতে না হয় আমি এটাকে বললাম ফিক্সড। তার মানে কি এ আর সহজে চেঞ্জ হচ্ছে না। বুঝছেন? হ্যাঁ? হ্যাঁ, জি। ফিক্সডটা কিভাবে করলেন সেটা আগে বলেন। ফিক্সড রিলেশন দিয়ে নাকি আ রেফারেন্স বা ডাইমেনশন বা রিলেশন দিয়ে?
হুম। না, ফিক্স তো আপনার আল্টিমেটলি করতেই হবে। ফিক্স করা মানে হচ্ছে আপনি কনফার্ম যে আপনার ডিজাইনটা হচ্ছে। যদি ফিক্স না হয় তাহলে এনিটাইম যেকোনো সময় ওটা পরিবর্তন হয়ে যেতে পারে। না, 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 ওরকম দরকার নেই। আপনি পুরো ডিজাইন করার পরে যদি আপনি মনে করেন যে আমি এখন আস্তে, আস্তে ফিক্সড করব ডাইমেনশন দিয়ে বা রিলেশন দিয়ে করতে পারবেন, ওটা সমস্যা নাই। তবে খুব বড় ডিজাইন হলে একটু কাজ করার পর সেভ করবেন। যদি কম্পিউটারটা ডেস্কটপ হয়, যদি ইউপিএস না থাকে, বিদ্যুৎ চলে গেলে তো কাজটা বন্ধ হয়ে ক্লোজ হয়ে যাবে। সো রিকমেন্ডেশন করব আমি যে সলিডওয়ার্কস সফটওয়্যারে 23, 24, 25 এইসব আপডেট সফটওয়্যার যেগুলা, এগুলোতে ডাইন সাইডে একটা নোটিফিকেশন আসে যে আপনি 20 মিনিট ধরে কাজ করতেছেন, আপনি এখনো ফাইলটা সেভ করেন নাই। ঠিক আছে? ওই মাথায় রাখেন যে জিনিসগুলো সেভ করতে হয়। কারণ আমি যখন শিখা শুরু করছিলাম, তখন ২.৫ ঘন্টা ৩ ঘন্টা ধরে কাজ করতেছি। পরে কোনো একটা ভুল ইনস্ট্রাকশন দেওয়ার কারণে কম্পিউটার হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে যাওয়ার পর আমার খেয়াল পড়ছে যে এখন আমি কম্পিউটার যদি বন্ধ করি, ২.৫ ঘন্টা ধরে কি করছি কোনো কিছুই রেকর্ড থাকলো না, সেভ হলো না। বুঝছেন? হ্যাঁ, আবার ওইটাকে এডিট করবেন। যখন একটা লাইন আমরা স্কেচ কমপ্লিট করি, মনে করেন স্কেচ। এখন যদি আমি সেভ দেই, তো সেভ দিলে এই স্কেচ থেকে বেরিয়ে যেতে পারে। যেমন দেখেন আমি ডাউনলোড একটা কন্ট্রোল এস দিলেই সেভ আসে। তারপরে দেখাচ্ছি দাঁড়ান। এই যে আমি যখন সেভ দিছি স্কেচ থেকে বের হয়ে গেছে। দেখছেন? আবার একটু লাইনটাকে এডিট করে নেব। আবার শুরু হয়ে গেল। সেভটা কন্ট্রোল এস দিলেই হয়। বাট আপনি চাইলে ফাইলের মধ্যে এই যে বাম সাইডে ফাইল, ফাইলের মধ্যে সেভ অ্যাজ অথবা সেভ যেটা প্রয়োজন এক্সটেনশন বলতেছি। আবার সেভ এইখান থেকেও করা যায়। এই যে, এই যে এখান থেকেও সেভ করা যায়। এক্সটেনশন হচ্ছে যখন পার্ট ডিজাইন থাকবে তখন সলিড পার্ট ওটা প্রথমেই চলে আসে সলিড পার্ট, পিআরটি অথবা সলিড পার্ট। যখন আপনি অ্যাসেম্বলির কাজ করবেন তখন সলিড অ্যাসেম আসবে। মানে আপনি সেভে আসলে সে অটোমেটিক্যালি ওই প্রথমটাই শো করবে। পার্ট ওপেন করতে হলে অন্য ফরম্যাটে সেভ করতে হবে। এখন কোন সফটওয়্যারে ওপেন করবেন, যেমন আমি যদি এসটিএল বলি, এসটিএল, তাহলে মোটামুটি অনেক পিসিতেই অনেক ধরনের ডিজাইন সফটওয়্যারেতে ওপেন করা যায়। যদি এটা আমি জানি না। আমি যেমন পিডিএফ এর ফুল মিনিং শিখে ভুলে গেছি। বুঝছেন? এগুলো মনে থাকে না। আপনি একটু স্টাডি করেন গুগলে বা চ্যাট জিপিটিতে, তাহলে হয়তো বা পেয়ে যাবেন। এসটিএল ফরম্যাট, তারপরে এসটিইপি ফরম্যাট, এসটিইপি ফরম্যাট, তারপরে আইজিএস ফরম্যাট। আইজিএস ফরম্যাটটা সাধারণত আমি দেখি যারা ক্যামিং করে ওদের প্রয়োজন হয়। ক্যাম কাজ করে যারা, আইজিএস ফরম্যাট। বুঝছেন? যেমন আমাদের এখানে মানে আমি যে ফ্যাক্টরিতে আছি ওই ফ্যাক্টরিতে জেডি প্রিন্ট নামে একটা সফটওয়্যার আছে। ওইটাতে এই যে মিলিং মেশিনের কাজ করে। সো 3D মডেলটাকে 3D তে কাটবে কোন দিক থেকে কতটুক জায়গা দিয়ে কতটুক দূর দিয়ে ওই পিনগুলো যাবে, কোন পিনের পর কোন পিন হবে এই হুম। তখন 3D প্রিন্টের জন্য আপনি এসটিএল এটাতে সেভ করবেন। এসটিএল এ সেভ করার পর কি যেন একটা সফটওয়্যার আছে নামটা ভুলে গেলাম। ওই সফটওয়্যারে ওই ফাইলটাকে ইনসার্ট করতে হয়। কিউ কি কি স্লাইস আছে না? কিউরা, কিউরা মনে হয়। কিউরা স্লাইসার।
আদার সফটওয়্যারও ইউজ করতে পারেন, আমি জানি না, অনেক সফটওয়্যার আছে। তার মধ্যে কিউরাসিলাইজার আমি ইউজ করছি। ওই সফটওয়্যারের মধ্যে এই ফাইলটাকে ওপেন করবেন, যেটা আপনি STL এ সেভ করলেন। ঠিক আছে? তারপরে ওখানে কিছু অপারেটিং অপশন আছে যে রেডিয়াস কত হবে, মানে এক্সট্রুডারের রেডিয়াস কতটুকু হবে, কি স্পিডে মুভ করবে, কত টেম্পারেচার পর্যন্ত হিট হবে ওই এক্সট্রুডারের যে পয়েন্টটা আছে যেখানে মেল্টিং হবে। তারপর ফিক্সিং সিস্টেম কীরকম হবে, সাপোর্ট সিস্টেম যেটা বলা হয়, হ্যাঁ, ইনফিল্ড কীরকম হবে, এরকম কিছু প্যারামিটার আছে। এগুলো যারা কাজ করে, রেগুলার কাজ করে, তাদের কাছে এগুলো মুখস্থ থাকে। এটা ম্যাটেরিয়াল ভেদে এই টেম্পারেচার বা থিকনেস অনেক কিছু মানে সেট করতে হয়। যারা রেগুলার কাজ করে তাদের কাছে এগুলো ভাত মাছের মতো। তো তারা কি করে, ওই ফাইলটাকে ওইখানে ইনসার্ট করার পর কিউরা স্লাইসার দিয়ে স্লাইস করে যে একটা লেয়ার সে কোন কোন জায়গা দিয়ে মুভ করবে, মুভ করার পর সেকেন্ড লেয়ারে যে আবার কোন কোন জায়গা দিয়ে মুভ করবে, সেকেন্ড লেয়ারের পর থার্ড লেয়ারে যখন যাবে হাইট বেড়ে যাবে, যদি সেই জিনিসটা এক্সটেন্ড হয় তখন তাকে তো সাপোর্ট দিতে হবে, নাহলে তো সে ভেঙে পড়ে যাবে। যার কারণে ভিতর থেকে ইনফিল তৈরি হয়। ওই ইনফিলগুলা মানে কিভাবে তৈরি হবে এই ইনস্ট্রাকশনগুলো দিতে হয়। ইনস্ট্রাকশন দিলে সফটওয়্যার তার প্রিভিউতে দেখায় আমরা এইভাবে এইভাবে কাজটা হবে। দেন আপনি ওই সেভ করবেন যখন, তখন দেখবেন কম্পিউটার যে কোড, ওই কোড সেভ হচ্ছে, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়। আমরা তো আর কোড পারি না, সো ওইটা কোডে কনভার্ট হয়। ওই ফাইলটা 3D প্রিন্টারকে দিলে 3D প্রিন্টারের তো অপারেটর আছে, অপারেটিং প্রসিডিউর, সেই নিয়মকানুন যারা জানে তারা ওইগুলো অ্যাপ্লাই করার পর স্টার্ট করলে প্রিন্টার তার মতো করে নিজের মতো করে প্রিন্ট করতে থাকে। একটা লেয়ার সব জায়গা দিয়ে মুভ করে, দেন এক স্টেপ উপরে ওঠে, আবার প্রিন্ট করে সব জায়গা দিয়ে, আবার এক স্টেপ উপরে ওঠে। যেমন আপনি একটা পেপারের উপর আর একটা পেপার দিলেন, আর একটা পেপারের উপর আর একটা পেপার দিলেন, দেখবেন যে একটা বই হয়ে গেছে, তাই না? ওরকমই প্রিন্ট করতে 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 উপর দিকে ওঠে, পরে আমরা একটা 3D মডেল পাই। কোনটা? সিএনসি মেশিনের ক্ষেত্রেও কাহিনীটা সেম। এই আহ, প্রথমত এটাকে STL ফাইলে সেভ করতে হয়। সেভ করার পর ওই, যদি আমি জেডি প্রিন্টের কথা বলি বা মাস্টার ক্যামের কথা বলি, মাস্টার ক্যামের কাজ আমি নিজেও কোনোদিন করে নেই, বাট আমি শুনছি। তো আপনি মনে করেন জেডি প্রিন্ট সফটওয়্যারের মধ্যে ইনসার্ট করলেন 3D, ইনসার্ট করার পর নিচের বটম ফেসটা তো ফিক্স থাকবে, মেশিনটা শুধুমাত্র উপর দিক থেকে কাটবে। তো উপরের ফেসে 3D ঠিক মতো আছে কিনা সেগুলো চেক টেক করে ওই ফেসগুলোকে সিলেক্ট করে তারপর আপনার টুল চালাইতে হয়, কোন কোন সাইজের টুল বিট দিয়ে জিনিসটা কাটবে, যেমন 6 mm পিন দিয়ে কাটবে নাকি 3 mm পিন দিয়ে কাটবে। তারপরে আপনার রোটেশন স্পিড আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সে জিনিসগুলোকে কাউন্ট করবে। এরপর আরো কিছু বিষয় আছে, মুভমেন্ট টুলগুলা, পিন, ড্রিল বিট, মানে কাটিং টুল। কাটিং টুল বাংলাদেশে থাকার কথা তো। আজ আমাদের কোম্পানির কাজগুলো তো বাইরের দেশ থেকে নিয়ে আসি, চায়না থেকে আমরা পিআই করে পারচেস করে নিয়ে আসি। এখন বাংলাদেশে 3 mm, 3 mm কি কাজ করে? 3 mm ইউজ করলে বা আমাদের তো 2 mmও আছে, আমরা ফ্যাক্টরিতে 2 mmও আছে। আমাদের কাজ অনেক সূক্ষ্ম কাজ, ওই লেদারের কাজ তো। সো আপনার কথা সত্য, বাট কোথায় আছে কোথায় নাই এটা আমি জানি না। ঠিক আছে, আমরা কই থেকে কই গেলাম, কোথায় ছিলাম, মানে কি নিয়ে আলোচনা যেন করতেছিলাম, আমাদের টপিকসটা কি ছিল? প্লেন।
তাহলে যে কোশ্চেন করছিলেন আপনি কি বুঝছেন? কি যেন কোশ্চেন? ওকে, ওকে। এইভাবে কোশ্চেন করবেন। তাহলে কি হবে? ওই স্পেসিফিক পয়েন্টের উপরে আমরা একটা ডিপলি ব্যাখ্যা দিতে পারবো এক্সপেরিয়েন্স এর সাপেক্ষে। যেমন আজকে আগের ব্যাচের একটা স্টুডেন্ট আ উনি আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে, "এই স্কেচটা করাটা একটু কঠিন। আপনাদের কাজ করার সময় আপনাদেরও ফিল হবে। এটা একটু কঠিন মানে ডিফাইন থাকে না, আন্ডার ডিফাইন হয়ে যায়। এটা কিভাবে করা যেতে পারে?" উনাকে একটু অ্যাডভান্স ভাবে দেখালাম। উনি আসলে নরমালি চাইছিল শুধু স্কেচ করে আমি ওই পুরো জিনিসটা কমপ্লিট করব। তো আমি উনাকে একটু এক্সপার্ট লেভেলে দেখালাম যে, ১ম এ আপনি একটা এরকম সার্কেল তৈরি করবেন। সার্কেল মানে পলিগন। এখান থেকে পলিগন নিবেন। পলিগন নিয়ে এটা সংযোগ করে দিলেন তাহলে একটা স্টার হয়ে গেল। তারপর আমি ওই প্লেনেই যেই প্লেনে স্কেচ করছিলাম, ওই প্লেনেই আবার আরেকটা স্কেচ করতেছি টপ প্লেনে। স্কেচ করে এবার ২য় বার করলাম কি কনভার্ট করলাম। আগের যে লাইনটা ছিল দেখেন, আগের লাইনটাকে এই যে কনভার্ট করছি। এবার বাইরের বৃত্তটাও নাই, রেফারেন্সও নাই। আমার যাকে দরকার তাকে নিছি। 3D হইল। 3D হওয়ার পরে আমি ফিলেট করলাম। এই প্রত্যেকটা মাথা এজগুলাকে ফিলেট করলাম। ফিলেট করার পর আবার আমি উপরে এই যে স্কেচটা করলাম। স্কেচ করার সময় আমি অফসেট টুলের সহযোগিতা নিছি। এই জায়গায় যে লাইনগুলো আছে না? এই লাইনগুলোর অফসেট টুলের সহযোগিতা নেই। নিয়ে ফিলেট করে দেই। ফিলেট করে দিয়ে এক্সট্রুড কাট করে দিলাম। ঝামেলা শেষ। এরপর আবারও ফিলেট। সবগুলোকে ভিতর সাইডে ফিলেট করলাম। ফিলেট করার পর ওনাদেরকে বোঝাচ্ছিলাম যে, হঠাৎ করে যদি আমার এই ৩ টা রাখতে হবে, এই ২ টাকে বাদ দিতে হবে তাহলে আমি কি করব? তখন এই ২ টাকে ডিলিট করে দিলেই হয়ে যায়। বাট এই পরিমাণটা যদি খুব কম বা বেশি হয় বা হঠাৎ করে করতে হয়, কিভাবে করতে হয় সেটা আমি ওনাদের কাছে দেখাইছি। এটা আপনাদের আজকে দেখার দরকার নাই। ঠিক আছে? তো উনার প্রশ্ন ছিল যে আমি এই স্কেচটা করতে গেলে ফুললি ডিফাইন রাখাটা কঠিন হয়ে যায়। যদি আপনি অফসেট টুল ইউজ করেন এবং কোনো রেফারেন্স ডিলিট না করেন তাহলে ফুললি ডিফাইন রাখাটা বিষয়টা কঠিন না। কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে রিলেশন ফেইল হয়। যেমন প্যারালাল রিলেশনটা থাকে না, ডিসট্যান্সটা ঠিকমতো থাকে না, অফসেটটা থাকে না। ওই সময় রিলেশন ফুলি ডিফাইন থেকে আন্ডার ডিফাইন এ চলে যায়। এটাই ছিল উনার কনসার্ন। বাট উনাকে একটা এক্সট্রা ভাবে আমি দেখায় দিলাম যে, আপনি এই জিনিসটা নরমালি যেভাবে চেষ্টা করতেছেন ওভাবেও করতে পারেন। আবার এক্সপার্ট ভাবে এটা এইভাবেও করতে পারেন। ওকে? ওকে? আমি আপনাদেরকে একটু টার্গেট দিতে চাচ্ছি। টার্গেট না নিলে হবে না। আগে আমাকে একটু বলেন তো সাবির সাহেব থাকা আপনাদের লাস্ট ক্লাস কি হয়েছিল? একজন একটু বলেন তো কে আছেন? মুভ এন্টিটিস দেখাইছি। এখন আপনাদেরকে আমি আ আগামী যে শনিবার আছে, শনিবার পর্যন্ত টার্গেট দিতে চাচ্ছি যে SKS এর মধ্যে ৬ টা না ৭ টা ক্লাস আছে। এই ক্লাস যা আছে সব শেষ করবেন এবং যত মিনিট পর যেই জায়গাটাতে প্রবলেম ফেস করবেন সেই টাইমটা নোট ডাউন করে রাখবেন। টপিকসটা নোট ডাউন করে রাখবেন যে এই জিনিসটা আমি ক্লিয়ার হইনি। ঠিক আছে? নেক্সট ক্লাসে যাতে আমি প্রশ্ন করার আগে আপনি বলতে পারেন, "আমি এটা বুঝি না। আমাকে একটু আবার বুঝায় দেন।" যদি বলতে পারেন তো ভালো বুঝাবো। না হলে আমি ধরে নেব আপনাদের এসকেএস এর ক্লাস শেষ। আমরা তারপরে চলে যাব এক্সারসাইজে। এক্সারসাইজের জন্য ২-৩ দিন সময় দিব। এক্সারসাইজ টাইম মতো যদি করতে না পারেন, তাহলে আপনি ওটা পিছায় গেলেন। তারপরে আমরা চলে যাব 3D তে। টার্গেট নিতে হবে। আজকে আপনার ভালো লাগতেছে না, আপনি এক্সারসাইজ করলেন না। পরের দিন আপনার মধ্যে মাথায় রাখতে হবে, আমি কিন্তু এই জিনিসটা থেকে পিছায় আছি। কারণ ব্যাস কিন্তু বসে থাকবে না। ব্যাচে ৫ জন থাকলে যদি দেখি ১ জন অ্যাক্টিভ, আমি ধরে নেব ওইটা আমার রানিং। বাকি ৫ জন অ্যাক্টিভ না। উনাদের দিকে কিন্তু তখন আমার ফোকাস থাকবে না।
তখন যে করে হোক ১ দিন ২ দিনের মেকআপটা সে পার্সোনালি সলিউশন করে আগায় নিতে হবে। দেন সে বুধবারে? আজকে কি বার? সোমবার? হ্যাঁ, বুধবারে ক্লাস হবে। বুধবারে সাবির সাহেব নিতে পারবে মনে হয়। আমি শনিবারে নেয়ার চেষ্টা করব যদি থাকি। আপনা আপনাদেরকে ১৬ তারিখ পর্যন্ত টার্গেট দিলাম। ১৬ তারিখের মধ্যে যত ক্লাস আছে স্কেচের উপরে ফুললি প্র্যাকটিস করবেন হাই লেভেল। যাতে আপনারা যদি কোনো কিছু না বলেন, আমি আপনাদেরকে কিন্তু প্রশ্ন করব। বলব যে, "আমাকে এই জিনিসটা একটু দেখান।" কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে হঠাৎ করে বললাম যে, "এই জিনিসটাকে এখন ফিলেট করেন" বা কাজ দেখাই। দাঁড়ান। ফ্রন্ট প্লেনে গেলাম। ফ্রন্ট প্লেনে যেয়ে দেখাচ্ছি যে এইটা এইভাবে আসতেছে আর এইটা এইভাবে আসতেছে। এবার এই ২ টাকে এখানে কি করতে হবে? ফিলেট করতে হবে। তো ফিলেট করতে হলে ডাইরেক্ট ফিলেট টুল ইউজ করা যায়। রেডিয়াসটা কত? ১০। ওকে। এবার এইখানে যান, এখানে যান। তাহলে কিন্তু ফিলেট হয়ে যাচ্ছে। বাকি লাইনগুলো ডিলিট হয়ে গেল। ওকে? এখন যদি ফিলেট না করে আপনার এটা একদম মানে সোজা চলে আসতো। তাহলে কি করতেন আপনি? এখানে 0 দিয়ে দিতেন। অটোক্যাডে 0 দেয়া যায়। সলিডওয়ার্কসে 0 দেওয়ার সুযোগ নাই। সলিডওয়ার্কসে আপনাকে মিনিমাম 0.1 কিছু না কিছু রাখতে হবে। সেটাই বলতেছি যে এইটাকে আপনি ডিরেক্ট সোজা করতে হলে এখানে এই ফিলেট রাখা যাবে না। এখানে অন্য কিছু করতে হবে। সেটা কি? ট্রিম টুল। ট্রিম টুলের মধ্যে ২ নম্বরটা। কর্নার ট্রিটমেন্ট। এক্সটেন্ড হয়ে গেল। সংযোগ হয়ে গেল। ওকে? তো এরকম বললাম যে আপনি আমাকে এটা করে দেখান। এখন আমি বলতেছি আপনি এমন একটা রিঅ্যাকশন দিচ্ছেন যে আপনি কি বলতেছি তা বুঝতেছেনই না। এমন যেন না হয়। আমি বলতে চাচ্ছি যে আমার এই জায়গায় ক্লোজ হইতে হবে। এই জায়গায় শ্যাডো থাকতে হবে। সো আপনি এখানে সংযোগ করলেন ভালো কথা। সংযোগ করার পর এখানে শ্যাডো আসতেছে না। কেন শ্যাডো আসতেছে না? কারণ শ্যাডো অপশনটা অফ। শ্যাডো অপশনটা আপনাকে অন করতে হবে। আবার একজনকে প্রশ্ন করলাম, ওকে, আমাকে ডায়নামিক মিরর অন করে ২ পাশে ২ টা ত্রিভুজ এঁকে দেখান। সো সে কি করতেছে? ১ম এ এখানে অন করে এটা মানে সেন্টার লাইন, ডাইরেক্ট সেন্টার লাইন। তারপর ডায়নামিক মিরর এটা আসলে আপনাদের পিসিতে থাকার কথা না। সার্চ করে নিয়ে আসবেন। DYNAMIC ডায়নামিক মিরর লিখলে এরকম একটা অপশন আসবে। এটাতে অন করে দেবেন। এটাতে অন করে দিলে কোথায় কি বলতেছে? প্লিজ সিলেক্ট a sketch line in the linear model edge to mirror about কোন এজের সাপেক্ষে মিরর হবে সেই লাইনটাকে আপনি সিলেক্ট করেন। দিলাম সিলেক্ট করে। তারপর ত্রিভুজ আঁকতে বলছি। এই পাশে যে ত্রিভুজটা আঁকবো অপোজিট পাশে সেই ত্রিভুজটাই হবে। সিমেট্রিক ভাবে। সো যে ক্লাস করে না সে এসব বুঝবে না। তার তখন উল্টোপাল্টা মানে কথা আসতে থাকবে। কি বলতেছেন বুঝি নাই বা তার দেখা গেছে নেটওয়ার্ক ওই সময় কাজ করবে না। এরকম যেন না হয় আপনাদের। ঠিক আছে? টাস্কটা কি সবাই বুঝতে পারছি? আ রেকর্ডিং ক্লাসের অ্যাক্সেস পাননি এমন কেউ আছে? আপনাদের যে কজন আছেন সবাই কি অ্যাক্সেস পাইছেন? হ্যালো? ওকে। সো যদি রেকর্ডিং ক্লাসের অ্যাক্সেস কেউ মিস করেন বা না পেয়ে থাকেন আমাদেরকে জানায়েন। ওইখান থেকে ৫ টা না ৬ টা ক্লাস আছে। প্রত্যেকটা জিনিস ভালো করে নোট ডাউন করবেন। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন। দেন যেটা পারেন তো ভালো, যেটা না পারেন সেটা আমাদেরকে বলবেন। আর যদি দেখি আপনারা কেউ কথা বলতেছেন না, তার মানে আমি ধরে নেব কেউ স্টাডি করেন নাই। ঠিক আছে? তখন আপনাদেরকে কিন্তু আমি উল্টাপাল্টা প্রশ্ন করব। না বুঝাইতে পারলে আপনার দিকে ফোকাস আমাদের কমে যাবে। অনেস্টলি বলতেছি। একটা ইন্সট্রাক্টর একটা স্টুডেন্টের প্রতি ফোকাস যদি কমে যায় তার শেখা সর্বনাশ।
অলওয়েজ ইন্সট্রাক্টর যাতে ফোকাস থাকে স্টুডেন্টের প্রতি সেটা ধরে রাখা আপনাদের দায়িত্ব। ওকে? সার্চেও আসতেছে না? এখানে সার্চ দিলে আসে না? DYNA ও এইটা আছে। এই যে দেখেন তো কমান্ড ম্যানেজার অন করা আছে নাকি? কমান্ড ম্যানেজার স্ক্রিন দেখা যায়? এই কমান্ড ম্যানেজার এটা কি আপনার অন করা আছে? তারপরে সার্চ দিলে আসে না? আপনি স্ক্রিন শেয়ার দেন তো। মনসুর ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন। হুম, হুম, হুম। আচ্ছা আমি এবার বুঝলাম আপনার সমস্যাটা কি। আগে স্কেচ অন করেন। কোনো একটা স্কেচ অন করেন। এইবার সার্চ দেন। এন্টার দেন। ওই জাস্ট হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টা মাথায় রাখবেন যে টুলস নিয়ে কাজ করতেছেন সেই টুলের অপশন অন না থাকলে তো ওটা আসবে না। আপনি কাজ করতেছেন স্কেচের। স্কেচ থেকে বের হয়ে গেলে ওটা দেখাবে না। ওকে? কোন অরিজিন রিলেশন? আচ্ছা আমি রেকর্ডটা দিয়ে দেবো আপনাদেরকে বুঝছেন? এই যদি রেকর্ডটা হচ্ছে, রেকর্ডটা হইলে দিয়ে দেবো আপলোড করে। এই জিনিসটা কি এই যে ব্যাক করলাম, তাই না? এই যে এইটা ডিফাইন হইছে। এটা এখন ডিফাইন হইছে। বাকিগুলোতে ডিফাইন হয়নি। কারণ এতে আসলে কি ভার্টিক্যাল না হরাইজন্টাল কোনো কিছুই নাই। এতে অবশ্যই একটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেল দিবেন। 35 ডিগ্রি দিয়ে দিলাম। তাই না? এরপরে এই লাইনটাকে দূরত্ব দিয়ে দিলাম 1.2। ওকে। এরপর এটার সাথে এটাকে অ্যাঙ্গেল দিয়ে দিলাম 30 ডিগ্রি। এটাকে দূরত্ব দিয়ে দিলাম 1.5। এটার সাথে এটার অ্যাঙ্গেল দিয়ে দিলাম। এটা দিলে ওভার ডিফাইন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এরপর কি করতে হয় জিনিসটাকে মুভ করে দেখতে হয় যে কোন দিকে সরে যাচ্ছে। এই বিন্দুতে মুভ ফিক্সড করে দিলাম। দেখেন এখন ফুললি ডিফাইন হয়ে গেছে। এক্স অ্যাক্সিস হুম। এখন আমি এটা বলছিলাম যে এই লাইনের সাথে এই লাইনটা কোইনসিডেন্ট। তাহলে এটা এখন এদিকে দিকে মুভ করতেছে। তাই না? কারণ আপনি উপর দিকে মুভ করাতে চাচ্ছেন। ও এই পয়েন্টটার সাথে লাইনটার কোইনসিডেন্ট রিলেশন। ঠিক আছে? ওকে।
ওকে, আমাদের 10টা 20 বেজে গেছে, রায়তো হয়ে যাচ্ছে, আমরা আজকে আর কন্টিনিউ করব না, নেক্সট ক্লাসে কথা হবে, ঠিক আছে? আপনারা বুধবারে ক্লাসে জয়েন করেন, আর শনিবারে আপনাদেরকে আমি একটু ইভ্যালুয়েশন করব যে কি অবস্থা। আমাদের টাস্ক টার্গেট ফোকাস করতে হবে, আগামী যে টাস্কটা দিলাম। এইখান থেকে করবেন, এইখান থেকে করে ফাইল সেভ করবেন, এই পার্ট ডিজাইনের মধ্যে এসে কোনো একটা প্লেনে স্কেচ করবেন, স্কেচ করে দেন কাজ করবেন। আমাদের এইখানে টুলসগুলো শিখতে হবে, এইগুলো দিয়ে যদি আপনি স্কেচ না করেন তাহলে 3D বানাইতে পারবেন না, বুঝছেন? আমাদের 2Dর পরে 3D না, এই কারণে। ওকে, আসসালামু আলাইকুম।